স্বাগত সবাইকে। আমরা পার্টস অফ স্পিচের দ্বিতীয় পর্বে আছি। প্রথম পর্বে অনেক আলোচনা হয়েছে পার্টস অফ স্পিচের যে বেসিক পরিচয়গুলো, সেটা আমরা আলোচনা করেছিলাম। আশা করি সেটি নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আজকের যে আলোচনাটা, এইখানে আমাদের অন্য একটা টপিকের একটু সাহায্য নিতে হবে। সেই টপিকটার নাম হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার মানেটা কি? ডিটারমাইনারের সংজ্ঞাটা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। ডিটারমাইনার মানে হচ্ছে যে শব্দ বা শব্দগুচ্ছ, এটা শব্দ হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে, যে শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে, তাকে ডিটারমাইনার বলে। যেমন এইখানটাতে একটু খেয়াল করবেন, যেমন প্রথম যে বাক্যটি আছে, আই হ্যাভ 5 পেন্স। আই হ্যাভ 5 পেন্স, আমরা যদি একটু হিসাব করি, এইখানে নাউন হচ্ছে পেন্স। সো এর পূর্বে এই যে 5, এটা কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, সো এটি একটি ডিটারমিনার। দি বুক অন দ্য ডেস্ক ইজ মাইন, যেখানে নাউন আছে সেখানে আপনি ডিটারমিনার পেয়ে যেতে পারেন। ডেস্ক হচ্ছে নাউন, বুক হচ্ছে নাউন। এর পূর্বে দি হচ্ছে ডিটারমিনার, এটা নির্দিষ্ট করতেছে। এই দিও ডিটারমিনার, কারণ এটাও নির্দিষ্ট করতেছে। আবার দেখুন, আই নিড আ পেন, এখানে পেন হচ্ছে নাউন, নাউনের পূর্বে যে এটা আছে এইটা এই নাউনকে অনির্দিষ্ট করতেছে, যে আমার একটা কলম দরকার। এখন এটা যে কোনো কলম, মানে অর্থাৎ নির্দিষ্ট করে বলেন যে এইটা লাগবে, বলছে আই নিড আ পেন, আপনি যে কলম দেবেন সেটাই হয়ে যাবে। আর পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি, আই হ্যাভ মানি, আই লিটল মানি ইন মাই পকেট। এখানে মানি যেহেতু নাউন, এর পূর্বে যেটা আছে এ লিটল, এটা পরিমাণ বোঝাচ্ছে, সো এটি ডিটারমিনার। পকেট যেহেতু নাউন, এখানে মাই এটা নির্দিষ্ট করতেছে, সো এটাও হচ্ছে ডিটারমিনার। সো নাউনকে নির্দিষ্ট করবে অথবা অনির্দিষ্ট করবে, নাউনের সংখ্যা বোঝাবে অথবা নাউনের পরিমাণকে বোঝাবে, এরকম যদি ঘটে থাকে, নাউনের পেছনে বসে কোনো শব্দ অথবা শব্দগুচ্ছ করে থাকে, তাহলে নিঃসন্দেহে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে বলবো ডিটারমাইনার। তো প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, একটু বলবেন যে ডিটারমিনারের সংজ্ঞাটা নিয়ে আর কোনো অসুবিধা আছে কিনা? ইয়েস অর নো, একটু জানান। সংজ্ঞাটা নিয়ে কোনো অসুবিধা আছে কিনা? নাই। গুড, নো প্রবলেম। বলছে কোনো প্রবলেম নাই। আচ্ছা, যেহেতু বলছে কোনো প্রবলেম নাই, তাহলে অবশ্যই আমরা নেক্সটে যেতে পারি। যেহেতু বলছে কোনো প্রবলেম নাই, আমরা নেক্সটে যেতে পারি, রাইট? নেক্সটে চলে যাচ্ছি। গুড, লক্ষ্য করুন, আইটেমস অফ ডিটারমিনার, কোনগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে সেটা একটু আমরা দেখব। আইটেমস অফ ডিটারমিনার, ডিটারমিনার হিসেবে কাজ করে কোনগুলো দেখুন। এখানে মোট 6টা আইটেম আছে। এই 6টা আইটেম ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে, যেটাকে আমরা বলছি আইটেমস অফ ডিটারমিনার। ডিটারমিনারের আইটেমগুলো কি কি আছে? নাম্বার অফ আর্টিকেল, 2 নম্বর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর্টিকেল 1 নম্বরে আমরা পাচ্ছি, এরপরে আমরা পাবো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে আছে, খেয়াল করুন, পজিটিভ অ্যাডজেক্টিভ গেল। এরপরে আমরা পাচ্ছি কোয়ান্টিফায়ার্স, ডেমনস্ট্রেটিভস, ডিস্ট্রিবিউটিভস, নাম্বার। কেমন? এগুলো আমরা পাচ্ছি। এখন দেখুন, এই আইটেমগুলো মুখস্থ রাখা বা মুখস্থ করা, এটা কি খুব জটিল হবে? প্রিয় ভাই বোনেরা, একটু আমাকে জানাবেন, এই আইটেমগুলো কি আপনাদের কাছে কোনো ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করতেছে কিনা? অর্থাৎ এগুলো মনে রাখার জন্য কোনো রকেট সায়েন্স জানা লাগবে, এরকম মনে হয়? দেখুন তো, মনে হচ্ছে কিনা? খুব দ্রুত একটু জানান, মনে রাখতে পারবেন কিনা? ইয়েস আর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনাদের কমেন্ট খুব জরুরি, কমেন্ট খুবই জরুরি। যদি মরার মতো ক্লাসে পড়ে থাকেন, তাহলে এই ক্লাস করা আর না করা একই কথা। আপনাদের রেসপন্সগুলো আমার কাছে আপনাদের ছবি।
আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না এটা আমি বুঝতে পারি আপনাদের রেসপন্সের মাধ্যমে। সো হাত পাটা একটু চালায়েন, মানে হচ্ছে একটু কমেন্ট বক্সে একটু ঢু মারতে হবে, জানাতে হবে বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই। এইটা আমি কেন বললাম, এইটা বলার পেছনে কারণ আছে। এইটার মাধ্যমে আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা সহজ হবে। বিশেষ করে বেশ কয়েকটা আইটেম আছে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব, আরেকটি হচ্ছে নাউন। এই তিনটা আইডেন্টিফাই করা খুব সহজ একটা কাজ হবে। চলুন তাহলে আমরা দেখি কেন বললাম এই কথাটি। এই কথাটি বলার কারণ আছে, এই যে দেখুন এইটা আইডেন্টিফাইং দ্য নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই তিনটা আইডেন্টিফাই করতে গেলে আমরা যেটুকু বলেছি সেটা একটু মনে রাখতেই হবে, কোনো উপায় নাই। আচ্ছা, এটা একটু পড়ে ডান লিখুন, পড়ে ডান লিখুন। ১ নাম্বার যে আহ, নিয়মটা আছে এটা পড়ে একটু ডান লিখুন। এরপরে আমি ধীরে ধীরে সামনে যাচ্ছি। বলা হচ্ছে চিহ্নিত পদের বামে ডিপি, ডি মানে হচ্ছে ডিটারমিনার, পি মানে হচ্ছে প্রেপোজিশন। ডিপি থাকলে, চিহ্নিত পদের বামে ডিটারমিনার প্রেপোজিশন থাকলে চিহ্নিত পদের পরিচয় নির্ধারণ করা যায় কিসের মাধ্যমে? পজিশন দ্বারা। চিহ্নিত পদের ডানে ভিএপিসি চিহ্নিত করতে হবে, ভিএপিসি চিহ্নিত পদের ডানে মানে আন্ডারলাইন কিন্তু যে পদটা আছে ওই পদের ডানে ভিএপিসি ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন যদি থাকে তাহলে সেইটা চিহ্নিত করতে হবে। শেষ পর্যন্ত কতটি পদ আছে গণনা করতে হবে। বাম পাশে ডিপি না থাকলে এই নিয়ম প্রযোজ্য হবে না। যদি ডিপি না থাকে বাম পাশে তাহলে এইভাবে এই নিয়মটা আর অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। কেমন? আচ্ছা চলুন তাহলে দেখি, আশা করি আপনারা বুঝেছেন। চলুন তাহলে দেখি, সামনে আসি। সামনে যাই। ইয়েস, সিস্টেমটা কি আমি আপনাদের বোঝাই বলতেছি। সিস্টেমটা একেবারে সহজ। যেমন এইখানে দেখেন, প্রথম কথা হচ্ছে লক্ষ্য করুন, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস। এখন এই যে অ্যাভাবকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, অ্যাভাব যে এই যে আন্ডারলাইন কিন্তু যেটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা প্রথমে কি করব, অ্যাভাবের বাম দিকে যাব, বাম দিকে অ্যাভাব থেকে বামে আসলাম। বামে এসে দেখলাম এখানে কি আছে, দি আছে, দি। খেয়াল করবেন, জাস্ট এখানে একটা খুঁটি গাড়লাম আমি, এখানে একটা দাগ দিয়ে একটা খুঁটি গেড়ে দিলাম। ডান পাশে আমরা খুঁজবো ভিএপিসি। এই বাক্যের ভিএপিসি ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন। এই বাক্যের ভার্ব কোথায়? এই যে রাইট। অ্যাডভার্ব ডান পাশে নাই, প্রেপোজিশন নাই, কনজাংশন নাই। তার মানে আমি এইখানে এটা আর একটা খুঁটি গেড়ে এখন গণনা করব কয়টা পদ আছে। তাহলে আমরা দেখলাম এখানে পদ আছে দুইটা, একটা দুইটা, একটা দুইটা। এখন প্রশ্ন হচ্ছে সবসময় শেষটা হবে নাউন, সবসময় শেষটা হবে কি নাউন। যদি একটা পদ হয় তাহলে নাউন, দুইটা যদি হয় অ্যাডজেক্টিভ নাউন, তিনটা যদি হয় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। তাহলে শেষেরটা কি? নাউন। এর আগেরটা কি? অ্যাডজেক্টিভ। এর আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটুক বুঝছেন কে কে বলেন? কে কে বুঝছেন? এইটুক কে কে বুঝছেন একটু বলবেন। আর ৩ ৪, ২ ৩ ৪ একটু করেন, ২ ৩ ৪ এটা একটু করেন। একটু বলবেন এটা বুঝছেন কি বোঝেন নাই। আমি বারবার বলছি আজকের ক্লাসটা রেসপন্স করতে হবে, মরার মতো পড়ে থাকলে কিন্তু হবে না। মরার মতো পড়ে থাকলে হবে না। ওকে, ক্লিয়ার? খেয়াল করেন, ক্লিয়ার।
এবার আসি নেক্সটে যেটা আছে সেটা একটু খেয়াল করি। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম এভভ। এই যে ফ্রম কি একটা প্রেপোজিশন, ফ্রম হচ্ছে একটা প্রেপোজিশন, তাহলে আমরা এখানে এটা দাগ দিলাম। ডান পাশে তো আর নাই, সো একটা মানে কি, একটা হচ্ছে নাউন। এবার তিন চারের ক্ষেত্রে কি হয় বলুন দেখি, তিন চার এই দুটাই কি হয় একটু দেখি। স্বর্ণালী শিমু বলছে বুঝি নাই, আর একটু বুঝাই বলেন। ইনশাল্লাহ বুঝাই বলবো। আমরা একটু সময় নিচ্ছি, তিন চার দেখি কেউ পারে কিনা। আহ, এরপর আমি ইনশাল্লাহ কথা বলবো, কোনো টেনশন নাই, কথা বলবো। যতবার ইচ্ছা ততবারই আপনারা প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি। বুঝেছেন কি বোঝেন নাই কোনোটা কেউ বলে নাই। 1000 স্টুডেন্ট ক্লাস করবে, এখানে ক্লাস করে 12 জন, বাট এরপর দেখেন কোনো রেসপন্স নাই, তাহলে এদের দিয়ে আমি কি আশা করব? বুঝতেছি না আমি কি আশা করব। খেয়াল করুন, এখানে বলছে কি চিহ্নিত পদ থেকে বাম পাশে আসবেন। যে পদটা দাগাই দেওয়া হবে ওইটা থেকে বামে বামে খুঁজবেন ডি অথবা পি, ডিটারমিনার অথবা প্রেপোজিশন। তাহলে আমরা এখানে কি পাইলাম? একটা ডিটারমিনার পাইলাম। ডিটারমিনার 6টা, এর মধ্যে আর্টিকেল একটা। এরপর ডান পাশে যাব, ডান পাশে কি কি খুঁজবো? ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই বাক্যের ভার্ব কোথায়? এই যে ভার্ব, ভার্ব। খেয়াল করছেন? ভার্ব। তাহলে আমরা ডান পাশে ভার্বও পেয়ে গেছি। এখন বিষয়টা একটু বোঝেন যে আমরা আটকাই দিলাম, আটকাই দেওয়ার পর কি পাইলাম? বাম পাশে যেটা পাইলাম, খেয়াল করবেন, সেটা হচ্ছে ডিটারমিনার, আর ডান পাশে যেটা পাইলাম সেটা হচ্ছে ভার্ব। তাহলে দুটো আছে মাঝখানে। তাহলে শেষটা সবসময় কি হবে? শেষটা হবে নাউন, আর এর আগেরটা এটা হবে অ্যাজেক্টিভ। ইলেক্টেডকে অ্যাডভার্ব বলছে, অ্যাডভার্ব বলার কারণ কি আমি জানি না। এইবার আমাকে একটু বোঝাতে হবে যে আপনারা বুঝছেন কি বোঝেন নাই। রেসপন্স করুন, বুঝছেন কি বোঝেন নাই। সব মুছে দিলাম, সব মুছে দিলাম। মানে প্রথম থেকে এরা ক্লাসটা করে নাই, প্রথম দিকের ক্লাসটা করে নাই তো, এই জন্য সমস্যাটা। আমরা এখানে প্রথমত হচ্ছে এই ডিটারমিনার, এইটা মনে থাকবে কিনা দেখেন। এই ডিটারমিনারের 6টা আইটেম মনে রাখতে পারবে কিনা বলেন। আগে এটা পড়ে তারপর ডান লিখুন। সব পড়ছেন এরপর ডান লিখুন, কারণ এই ডিটারমিনার না চিনলে এই নিয়মটা আপনি বুঝতেই পারবেন না। ডিটারমিনার না চিনলে এই নিয়ম বোঝার কোনো সুযোগ নাই। বলেন দেখি ডিটারমিনারটা আপনারা চিনতে পেরেছেন কিনা সেটা দেখুন। আর্টিকেল, আমি আরো একবার না আরো 3বার বলবো, আগে ডিটারমিনারটা কনফার্ম করেন। ডিটারমিনার বুঝেছেন কি বোঝেন নাই?
এইখানে ডিটারমিনার আইটেমগুলো মনে রাখতে পারবেন কিনা আমাকে সেইটাকে কনফার্ম করেন। আর্টিকেল, পজিটিভ অ্যাডজেক্টিভ এই দুইটাই বেশি আসে, আর মাঝে মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। আর বাকি যেটা আছে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ আর হচ্ছে নাম্বার। আমি আপনাদের দেখাচ্ছি, ধীরে ধীরে দেখাচ্ছি। চলুন সামনে আগাই। এই যে দেখুন, এবার বলা হচ্ছে কি, এটা পড়েন। বলা হচ্ছে চিহ্নিত পদের বামে ডিপি, ডিটারমিনার প্রেপোজিশন। ডিপি মানে কি? ডিটারমিনার প্রেপোজিশন থাকলে পজিশন দ্বারা চিহ্নিত পদের পরিচয় নির্ধারণ করা যায়। চিহ্নিত পদের ডানে ভিএপিসি, ভিএপিসি চিহ্নিত করতে হবে। ডান পাশে, অর্থাৎ যে পদটা চিহ্নিত করা হবে সেটা ডান পাশে আমরা খুঁজবো ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। শেষ পর্যন্ত কতটি পদ আছে গণনা করতে হবে। বাম পাশে ডিপি না থাকলে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ বাম পাশে যদি ডিপি না পান তাহলে এই নিয়ম তো আর প্রযোজ্য হবে না, এই নিয়ম নিয়ে কাজ করা যাবে না। এখন বলা হচ্ছে এই যে একটা ফাঁদ, এইটা একটা চিপা, এটা একটা ফাঁদ। এই ফাঁদে যদি একটা পার্টস অফ স্পিচ পড়ে তাহলে সেটা নাউন হবে, দুইটা পার্টস অফ স্পিচ পড়লে সেটা অ্যাডজেক্টিভ নাউন হবে, তিনটা পার্টস অফ স্পিচ যদি পড়ে তাহলে এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হবে। এখন প্রথম যেটা আছে সেইটা একটু দেখেন। প্রথম যেটা আছে সেইটার নাম হচ্ছে প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস। এখানে দিটাকে একটু খেয়াল করেন, দি, তাহলে চিহ্নিত পদের বামে ডিটারমিনার পাইলাম, ডান পাশে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। তাহলে এবার এই বাক্যে ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে এই, তো ডান পাশে ভার্ব নাই, ডান পাশে প্রিপোজিশনও নাই, অ্যাডভার্বও নাই, কনজাংশনও নাই। তাহলে আমি এখন গুনবো যে মোট কয়টা আছে। এখানে কয়টা আমরা পাচ্ছি? এখানে পাচ্ছি দুইটা, অ্যাভব 1 নম্বর পদ আর অ্যাড্রেস 2 নম্বর পদ। তাহলে শেষটা সবসময় কি হয়? শেষটা হয় নাউন, আর আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ। এইবার একটু আমাকে সেটা ক্লিয়ার কিনা। এইবার একটু বলেন ক্লিয়ার কিনা, বুঝছেন কি বোঝেন নাই? বুঝছেন কি বোঝেন নাই? দ্রুত। এবার বুঝছি। কে কে বুঝতে পেরেছে এটা বুঝছি। জি ক্লিয়ার। এবার সামনে আসেন, একটু সামনে যাই। 2 নাম্বারটা যদি দেখি, চিহ্নিত পদের বামে প্রেপোজিশন আছে, এরপর কয়টা? একটা। একটা মানে এটা হচ্ছে নাউন। 3 নাম্বারটা দেখেন, চিহ্নিত পদের বামে এটা হচ্ছে কি ডিটারমিনার, ডান পাশে ভার্ব, অ্যাডভার্ব খুঁজবো। ডান পাশে দেখি ভার্ব কোথায়? ডান পাশে ভার্ব হচ্ছে ক্যান। এই দুটোই ভার্ব, বাট আমরা খুঁজবো, অর্থাৎ এই দিক থেকে প্রথমে যেটা পাবো সেটাই। তাহলে এই ডিটারমিনার আর ভার্বের মাঝখানে এখানে কয়টা ধরা পড়লো? দুইটা। তাহলে এইটা কি? এইটা হচ্ছে নাউন, আর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এইবার একটু আমাকে জানান যে ঠিকঠাক আছে কিনা। পারবেন কিনা বলেন।
পারবো। তাহলে আপনারা 4-5টা একটু করেন, 4-5, 4-5টা পড়েন, 4-5টা একটু করেন। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ বলতেছে, প্রেসিং নাউন বলতেছে, প্রেসিং নাউন বলতেছে, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ বলতেছে। আচ্ছা দেখি তাহলে আমরা কি হয়। এখানে দেখুন, বাম পাশ থেকে যদি হিসাব করি তাহলে দি হচ্ছে ডিটারমিনার, ডান পাশ থেকে আমরা হিসাব যদি করি ভার্ব নাই, অ্যাডভার্ব নাই, প্রিপোজিশন আছে ইন, তাহলে এইখানে মোস্ট এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গার্ল হচ্ছে নাউন, গার্ল হচ্ছে নাউন। কেমন? এরপর দেখি 5 নম্বর, এডুকেশন দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। এখানে দি হচ্ছে ডিটারমিনার, এরপর অফ হচ্ছে মূলত প্রেপোজিশন। আছে কয়টা? মোট 3টা। 3টে থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, এর পরেরটা নাউন। বলুন দেখি এটা বুঝছেন কি বোঝেন নাই? এবার একটু মিলাই নেন। বলেন। এরপর 6 নম্বর, 6 নম্বর 7 নম্বর কি হবে সেটা একটু দেখি। 6 নম্বর এখানে যেটা আছে, এ হচ্ছে ডিটারমিনার, সেলডম হচ্ছে অ্যাডভার্ব, সেলডম অ্যাডভার্ব। 7 নম্বর এ হচ্ছে ডিটারমিনার, গ্যাদার্স হচ্ছে ভার্ব। এটা মিলানো যায় কিনা দেখেন। 8 নম্বর দি হচ্ছে মূলত ডিটারমিনার, এখানে ইজ হচ্ছে ভার্ব। মানে বাম পাশ এবং ডান পাশ এটা চিহ্নিত করতে জানতে হবে। যদি আপনারা চিহ্নিত করতে পারেন তাহলে ফাইন। আমাদের সাথে 16 জন যুক্ত আছেন, বাট 16টা কমেন্ট আসে না। মানে অদ্ভুত একটা ব্যাপার, সবাই শিখতে চায়, কোনো রেসপন্স তারা করবে না। এটা আমার কাছে মোটেও মানে ভালো লাগতেছে না। না, আমি কিন্তু প্রথমবার বলছে বুঝি নাই, 3বার বুঝাইছি, বাট কোনো কমেন্ট নাই। তাহলে আমি এক সাইড থেকে পড়াই যাই, আপনাদের প্রশ্নই তাহলে আর না নেই। যেহেতু আমরা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, তাহলে আপনাদের প্রশ্নের রেসপন্স করে তো কোনো লাভ হবে না। 6, 7, 8 3টার উত্তর করুন। 6, 7, 8 এই 3টার উত্তর করেন। সময় দিলাম।
নৈরিতর করেছে তৌহিদা আক্তার, সে বলছে দি হচ্ছে ডিটারমিনার আর অফ হচ্ছে প্রেপোজিশন। মাঝখানে একটা থাকলে সেটা কি হয়? সেটা হয় নাউন। গেল এটা। আর এইখানে দেখুন এই যে বার্কিং, প্রথমটা আর শেষটা, দুইটা থাকলে শেষটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। শেষটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। শেষটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। এটা দেখি কতজন বুঝেছে, এরপরে আমরা সামনে আগাতে চাই। এই গেল 9-10, 9-10। একটু সামনে যাব, 9-10 খেয়াল করি। এইখানে লুক এর বাম পাশে হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা ডিটারমিনার, আর অ্যাগেইন হচ্ছে অ্যাডভার্ব। কি হবে মাঝখানেটা বলেন দেখি? এ হচ্ছে ডিটারমিনার আর ডান পাশে আমরা পাচ্ছি যেতে যেতে ভার্ব পাচ্ছি বিট। এখানে খেয়াল করুন, ওয়ার্কার থেকে বামে আসলে আমরা কি পাচ্ছি? বেটার চিনি না, এটা চিনি, এটা হচ্ছে ডিটারমিনার। ডান পাশে ওয়ার্কারের ডান পাশে দেন পাচ্ছি, যেটা কিনা একটা কনজাংশন। ডিসাইডেডের বাম পাশে পাচ্ছি কি? এ, যেটা একটা ডিটারমিনার। ডান পাশে নো, নো ভার্বও না, কারণ ভার্ব হচ্ছে এই জায়গায়। ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন কিছুই না। তাহলে সেক্ষেত্রে খেয়াল করুন, আমরা যদি 10 নম্বরটা উত্তর করি তাহলে এটা কি হবে? 10 নম্বরটা উত্তর করলে সেটা নিঃসন্দেহে কি হবে? এটা নাউন হবে। 11 নম্বরে যেটা আছে অ্যাডজেক্টিভ নাউন। 12 নম্বর যেটা আছে অ্যাডজেক্টিভ নাউন। 13 নম্বরে যেটা আছে খেয়াল করি, শেষটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। এইবার বলেন দেখি ঠিক আছে কিনা। আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি, আশা করি কমেন্ট করবেন। মানে কমেন্ট না করলে এভাবে মরার মতো পড়লে আপনি কখনোই শিখতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখুন এই নিয়মটা একটু পড়ুন। 2 নম্বর, লিঙ্কিং ভার্ব ইজ। দেখুন লিঙ্কিং ভার্ব মানে ইজ, এবং প্রিপোজিশন কনজাংশনের মাঝখানে নিম্নরূপ পদ হবে। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পর আপনি যদি একটা পদ পান তাহলে ওটা অ্যাডজেক্টিভ, দুইটা পদ পেলে এটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ নাউন, আর ডান পাশে প্রেপোজিশন কনজাংশন পেতে পারেন। প্রেপোজিশন কনজাংশন পেলে এটা অবশ্যই চিহ্নিত করতে হবে। তাহলে আমরা এটা যদি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে ইজের পর যদি একটা পদ থাকে, ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইজ যখন একা থাকে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব হয়। ইজ যদি একা থাকে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব হয়। এটাকে বুঝে নেন, ইজ যদি একা থাকে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব হয়। ইজের পর যদি একটা পদ পান তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ইজের পর যদি দুটো পদ পান তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বও হতে পারে। তার মানে আমাদের একটু যাচাই করতে হবে যে শুরুটা কি দিয়ে অথবা শেষটা কি। শেষটা অ্যাডজেক্টিভ হলে আগেরটা অ্যাডভার্ব, শেষটা নাউন হলে আগেরটা অ্যাডজেক্টিভ। এইটা একটু চিন্তা করতে হবে। যেমন আমরা যদি বলি 14 নম্বর যে কোয়েকশনটা আছে, 14 নম্বর কোয়েকশন,
এভরি ম্যান ইজ পটেনশিয়াল। ইজ দেখুন এখানে একা আছে, ইজ একা, মানে ইজই প্রধান ভার্ব, তার মানে এটা লিঙ্কিং ভার্ব। ইজের পর একটা আছে মাত্র, এর মানে এটা নিঃসন্দেহে এটা একটা অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। বাট দেখুন এইখানে 15 নম্বরে যেটা পাচ্ছি ইজ, ইজের পরে দুইটা, ইজের পরে কয়টা? দুইটা। দুইটা মানে কি? ওখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ নাউন। তাহলে হ্যাপির কথা যদি চিন্তা করি, হ্যাপিটাকে আমরা কি হিসেবে জানি? হ্যাপিটাকে আমরা জানি এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ হ্যাপি মানে সুখী, নাউন প্রোনাউনের অবস্থা বোঝায়। তার মানে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, নিঃসন্দেহে এই হার্ডলি এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। 14-15 বুঝছেন কিনা? ডিটারমিনারগুলো কয়েকবার পড়ে নিলে মনে থাকবে, তাহলে সুবিধা হবে। আজকে শীটটা দিয়ে দেব। আজকে শীটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। অন্য কোনো নিয়ম নাই। এটা একটু হার্ড লাগতেছে শাকিল, এইটা হার্ড লাগার কারণ কি? কারণ যেটা যেরকম পড়াতে হবে সেটাই তো সেরকম পড়াচ্ছি। অন্যদের কাছে কি মনে হয়, এটা কি হার্ড লাগে? আমরা শুধু বলছি লিঙ্কিং ভার্ব, ইজ যখন একা থাকবে, ইজের পরে যদি একটা পার্টস অফ স্পিচ হয় তাহলে আপনি সেটাকে বলবেন অ্যাডজেক্টিভ, আর দুইটা পার্টস অফ স্পিচ যদি হয় তাহলে আপনি বলবেন সেটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ নাউন। অন্যরা একটু কমেন্ট করবেন। শীট আমরা দিয়ে দেব পিডিএফ। শীট কিভাবে পাবো? উত্তর করেছি। এইটার উত্তর করেন আপনারা যে এইটা নিয়ে কার কি ঝামেলা হচ্ছে, এরপর আমি ক্লিয়ার করতেছি। দেখুন এখানে বলছে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, তাহলে ইজের পর এখানে আছে দুইটা, ইজের পর আছে কয়টা? দুইটা। অফেন আজীবনী অ্যাডভার্ব হয়, অলওয়েজ, অফেন, হার্ডলি এগুলো অ্যাডভার্ব হয়। তাহলে অফেন হচ্ছে অ্যাডভার্ব, তার মানে হেরিডিটারি হচ্ছে অ্যাডজেক্টিভ। সিকোয়েন্সটা দেখেন, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ নাউন। আবার দেখুন এখানে ইজের পরে কয়টা? ইজের পরে হচ্ছে একটা, একটা মানে কি? নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, এইটা নিয়ে কোনো টেনশন নাই। আবার ওয়াজ, ইজের পাস্ট ফর্ম ওয়াজ, একই কথা, ওয়াজের পরে একটা, তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ। এডুকেশন ইজ এনলাইটেনিং, ইজের পরে এটা কি? এটা হচ্ছে একটা, মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাকে একটু বলবেন যে এটা ক্লিয়ার কিনা।
এখানে স্বর্ণা উত্তর করেছে টোটাল কমেন্টই আছে দেখলাম হিসাব করে 46টা। মানে কারো কোনো শেখার আগ্রহ নাই। কি করে শেখাবো? কোনো শেখার আগ্রহ নাই, না বুঝলে কমেন্ট করবো এটা বুঝি নাই। মানে এর চাইতে সহজে কিভাবে বোঝানো যায় বুঝতেছি না। দ্য জার্নি অফ প্লেজেন্ট, এখানে দেখুন ওয়াজ, ইজের পাস্ট ফর্ম ওয়াজ, এরপরে এটা অ্যাডজেক্টিভ। দি ম্যান ইজ অ্যাফ্রেড, দেখুন ইজ, ডান পাশে যদি ধরি তাহলে আছে অফ, দুটো ধরার সুযোগ নেই, একটাই ধরতে হবে, এটাও কি অ্যাডজেক্টিভ। ডান পাশে প্রেপোজিশন কনজাংশন থাকলে এটা অবশ্যই আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। হি ওয়াজ গ্রেভলি কনসার্নড অ্যাবাউট দ্য প্রবলেম, ওয়াজের পর দেখুন এখানে কিন্তু অ্যাবাউট আছে যেটা প্রেপোজিশন, দুইটা। কনসার্ন মানে হচ্ছে সচেতন, যেটা অ্যাডজেক্টিভ। তার মানে গ্রেভলি হচ্ছে নিঃসন্দেহে, এটা একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখুন 23 নম্বরে ইজ, মাস সেন্স, এরপরে দেখি আমরা কি পাচ্ছি, প্রেপোজিশন আটকাই দিলাম, সেন্স হচ্ছে নাউন, তাহলে মাস কি হবে, অ্যাডজেক্টিভ। এখানে দেখুন ইজ, এরপরে কয়টা, দুইটা, নো যোগ, যোগ কি, যোগ হচ্ছে নাউন, তাহলে নো হচ্ছে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এই এবার আপনাদের রেসপন্স আছে। রুল একটা কঠিন, এইটা আমার কাছে রুল একটা হচ্ছে সবচেয়ে সহজ, মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, সবাই যেটা বলছে, বাট এটা আমি আজকে প্রথম শুনলাম যে এটা কঠিন লাগতেছে। ক্লিয়ার? আপনাদের কমেন্ট চাইবো, মোটামুটি দুইটা নিয়ম আমরা ক্লিয়ার করে ফেলেছি, আর একটা নিয়ম পড়বো। জি ক্লিয়ার। এবার আসুন আমরা রুল ওয়ানে যাই, একটু ওয়ানে কি আছে দেখি। ওয়ানে আমরা দুই পাশটা চিহ্নিত করতে বলছি, এটা একটু পড়েন দেখি সবাই, যেটা বলছে এটা রিয়েলি বাস্তবতা আছে কিনা একটু জানতে চাচ্ছি। একটু দেখেন তো, মানে আমরা বলছি এখানে দুইটা পাশ চিহ্নিত করতে বলছি, বাম পাশ এবং ডান পাশ। এটা সব ক্ষেত্রে বাম পাশে আমরা খুঁজতে বলেছি ডিপি, ডিটারমিনার প্রেপোজিশন, আর ডান পাশে আমরা খুঁজতে বলেছি ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন।
ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন। বাম পাশে ডিপি ডিটারমিনার প্রিপোজিশন, বাম পাশে এই দুটো খুঁজবো, ডান পাশে এটা খুঁজবো। এরপরে মাঝখানে আমরা দেখবো যে কয়টা আছে, একটা দুইটা তিনটা, একটা নাকি দুইটা নাকি তিনটা। এই 1 নাম্বার রুল নিয়ে কার কি আপত্তি আছে আর একটু বলুন দেখি। রুল 1, আমি আমার লাইফে যত ক্লাস নিয়েছি এই ক্লাসটা নেওয়ার পর সবচেয়ে বেশি খুশি থাকে। স্যার এই ক্লাসটা খুব ভালো বুঝেছি, বাট এই ক্লাসটা যেটা লাগবে সেটা হচ্ছে মনোযোগ। মনোযোগ ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না, মনোযোগ লাগবে। একটু বলেন দেখি। আচ্ছা ডান, তাহলে এরপরে যাচ্ছি, পরে যাচ্ছি যেটা কি আছে এই যে এইখানে যেটা বলা হচ্ছে, চিহ্নিত পদের বামে ডিপি না থাকলে কোয়ালিফাই মডিফাই দ্বারা চিহ্নিত পদের পরিচয় নির্ধারণ করা যায়। চিহ্নিত পদের বামে ডিপি না থাকলে কোয়ালিফাই মডিফাই দ্বারা চিহ্নিত পদের পরিচয় নির্ধারণ করা যায়। ভালো করে বুঝেন, মানে ডান পাশে ডিটারমিনারও নাই, প্রেপোজিশন নাই, তখন আমরা কি করব? দেখবো সম্পর্কটা কার সাথে, চিহ্নিত পদটা যেই পদটার নিচে দাগ দেওয়া আছে ওইটার সম্পর্কটা কার সাথে। এবং এইখানে আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে নাউন প্রোনাউন এই দুইটার পেছনে লেগে থাকে একটা বোন। আমরা 8 ভাই বোনের কথা বলছিলাম, 2টা ছিল বোন আর 6টা ছিল ভাই। সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পেছনে লেগে থাকে, নাউন প্রোনাউনের পেছনে লেগে থাকে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ভার্বের পেছনে লেগে থাকে অ্যাডভার্ব। তাহলে এইখানে যেটা আছে 25 নাম্বার যে কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি, 25 নাম্বার ক্যালকুলেশন বলা হচ্ছে স্টিল ওয়াটার্স রান ডিপ। স্টিল ওয়াটার্স মানে জলাশয়, জলাশয় মানে ডোবা। স্টিল ওয়াটার্স রান ডিপ। এখন স্টিল শব্দটা মডিফাই করতেছে ওয়াটার্সকে, যেটা হচ্ছে জলাশয় মানে শান্ত জলাশয়। রান ডিপ গভীর হয়, গভীরে প্রবাহিত হয়, শান্ত জলাশয়টা গভীরে প্রবাহিত হয়, মূল ব্যাপার হচ্ছে এটা। এখন দেখুন নেক্সটে যেটা আছে সেইটা একটু খেয়াল করি। আকবর স্টিল ওয়ার্কস ইন দিস অফিস। এইখানে স্টিল কিন্তু আকবরকে মডিফাই করে না, সেক্ষেত্রে সে মডিফাই করে ওয়ার্কসকে। ওয়ার্কসকে মডিফাই করে, ওয়ার্কস মানে কাজ। আকবর স্টিল ওয়ার্কস মানে এখনো কাজ করে, ইন দিস অফিস এই অফিসে। মনে করেন আকবর যে কোনো একটা অপকর্ম করছে, করার পর ধরা খাইছে, ধরা খাওয়ার পর সে তারপরে সেই অফিসে আছে, এখন বলতেছে আকবর এখনো এই অফিসে কাজ করে। দেখুন এইখানে স্টিল মডিফাই করলো নাউনকে, এই জন্য সেটা অ্যাডজেক্টিভ, বাট এইখানে স্টিল মডিফাই করলো ভার্বকে, এই কারণে এটা অ্যাডভার্ব। তাহলে আমরা 3টা পদ্ধতি দেখাইলাম, যে ডিটারমিনার প্রেপোজিশন যদি বাম পাশে থাকে, চিহ্নিত পদের বামে যদি থাকে, তাহলে সেইটা কিভাবে আমরা করব, না থাকলে কিভাবে করব, আর লিঙ্কিং ভার্বের পর একটা পদ থাকলে কি হবে, 2টা পদ থাকলে কি হবে, এটা আলোচনা করেছি। রুল 3 আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। এরপরে আমরা বিগত সালের কিছু প্রশ্ন সমাধান করব। আমি নার্সিংয়ে যখন ক্লাস নেই তখন চেষ্টা করি সবচাইতে সহজ ওয়েতে বিষয়টা ব্যাখ্যা করার। আমরা সব সময় বলি যে ভাই পূর্বের ক্লাসে একটু করে আসেন, কারণ আজকের ক্লাসটা গতকালের ক্লাসের একটা সিকোয়েন্স। গতকালের ক্লাসটা যদি কেউ না বোঝে আজকের ক্লাসটা নিয়ে তার ঝামেলা হবে।
এখন যদি আপনি গতকালের ক্লাস না করেন, আজকের ক্লাসে এসে বারবার শুধু বলতে হবে বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। গোলাপি ডায়েরি বলছে স্যার ভালো, এগুলো আগে পড়ি নাই, এই জন্য প্রথম বুঝতে পারছিলাম না। এগুলো পড়তে হবে। ইংরেজি ক্লাসগুলো অবশ্যই করতে হবে। আপনি অন্যান্য সাবজেক্ট কোনো না কোনোভাবে ওভারকাম করতে পারবেন, কিন্তু ইংরেজি সাবজেক্ট এটা না পড়ে কোনোভাবে আপনি, আমি যেটা বলবো যে অতিক্রম করতে পারবেন না, ভালো করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। 3 নাম্বারটা গতকালের ক্লাসেই আমরা করে দিয়েছি। আমি শুধু বলেছি, দেখুন এই যে পদটা স্টিল এবং আকবর, এই যে এই স্টিল এটার পেছনে কিন্তু ডিটারমিনারও নাই, প্রেপোজিশনও নাই। ডিটারমিনারও নাই, প্রেপোজিশনও নাই, তাহলে আমরা আসলে ওই 1 2 গুণে আর পারবো না। সেক্ষেত্রে বলছি যেই পদটার নিচে দাগ আছে ওইটার সম্পর্ক কার সাথে। প্রথম বাক্যে স্টিল ওয়াটার্স রান ডিপ, এখানে স্টিলের সম্পর্কটা ওয়াটার্সের সাথে, মানে স্টিল শব্দটা ওয়াটার্সের সাথে যুক্ত আছে। স্টিল ওয়াটার্স মানে শান্ত জলাশয়। এখন যেহেতু সে নাউনের সাথে যুক্ত আছে, তার মানে যেটা চিহ্নিত সেটা অ্যাডজেক্টিভ। বাট 26 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে আকবর স্টিল ওয়ার্কস ইন দিস অফিস। এখানে চিহ্নিত করে দিয়েছি, এটা মডিফাই করেছে ভার্বকে। ভার্বকে মডিফাই করলে সে হয় অ্যাডভার্ব। তো 25-এর যে স্টিল সেটা অ্যাডজেক্টিভ, 26-এর স্টিল সেটা অ্যাডভার্ব। 25-এর স্টিল অ্যাডজেক্টিভ হওয়ার কারণ এটা নাউনকে মডিফাই করেছে। 26-এর স্টিল এটা অ্যাডভার্ব হওয়ার কারণ, কারণ এটা ভার্বকে মডিফাই করেছে। জাস্ট এই কথাটাই আমি বলেছি, এর বাইরে একটা কথাও বলি নাই। এবার আপনাদের কমেন্ট চাচ্ছি, দেখি কতটুকু কি আপনারা বুঝতে পারলেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ক্লাসগুলো করেন। ক্লাসগুলো না করে এভাবে নিজেরাও বিপদে পড়েন না, অন্যকেও বিপদে ফেলেন না। ক্লাসগুলো আপনার ক্লাস করা ছাড়া কিভাবে আপনারা আগাবেন, আমি শুধু এটা চিন্তা করি। কারো কোনো ক্লাসের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, ক্লাস যদি ভালো না লাগে সেটা বলবে যে ক্লাস ভালো লাগে না, আমরা চেঞ্জ করব। যার ক্লাস ভালো লাগবে না তাকে চেঞ্জ করে ভিন্ন টিচার নিয়ে আসা হবে। বাট সেটাও নাই, ক্লাসেও নাই। কোথায় আছে স্টুডেন্ট আমাদের, আমি সেটা জানি না। 1000 স্টুডেন্ট, এর মধ্যে ক্লাস করতেছে 14 জন। রুল 3 এবার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কিছু প্রশ্ন দেখি, বিগত সালের কিছু প্রশ্ন দেখি। লক্ষ্য করুন, এইটা একটু বলেন দেখি, 1 নম্বর কোয়েশ্চেনটার উত্তর কি হবে? এক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে একটু বলেন দেখি।
এর উত্তর কি হয় দেখেন। আমি তো চাচ্ছি যে ক্লাস আপনাদের জন্য জান প্রাণ উজাড় করে ক্লাস নেই, বাট যখন দেখি উপস্থিত নাই তখন আর এটা ভালো লাগে না। বাট আমি 100% রিপোর্ট যেটা দেওয়া সেটাই দিই। এখানে বলছে ডাউনটা, কোন ডাউনটা অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হইতে হলে সে নাউনকে মডিফাই করবে। উই ওয়াচড অ্যাজ দ্য সান ওয়েন্ট ডাউন। তাহলে এখানে ডাউন মডিফাই করছে কাকে? ভার্বকে। ভার্বকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হয়, ভার্বকে মডিফাই করলে সে হয় অ্যাডভার্ব। টিয়ার্স ডাউন, টিয়ার্স র্যান ডাউন, এটাও ভার্বের সাথে হচ্ছে না। টিয়ার্স র্যান ডাউন হার ফেস। তাহলে দেখুন এইখানে যে ডাউন যেটা আমরা পাচ্ছি এটাও কিন্তু নাউনকে মডিফাই করছে না। দ্য সিস্টেম ওয়াজ ডাউন অল দ্য মর্নিং। দেখুন এই যে লিঙ্কিং ভার্বের পর একটা আছে, একটা। আর অল ডে মর্নিং হচ্ছে অ্যাডভার্ব, ওইটার দিকে আমরা যাচ্ছি না। খেয়াল করবেন, দ্য সিস্টেম ওয়াজ ডাউন, এখানে এই ডাউনটা মডিফাই করেছে দ্য সিস্টেমকে। তার মানে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এখানে ডাউন হচ্ছে ভার্ব। তার মানে আমরা যদি উত্তর খুঁজি তাহলে উত্তর হবে অপশন সি, দ্য সিস্টেম ওয়াজ ডাউন, মানে এটা নিষ্ক্রিয় ছিল। ডাউন নিষ্ক্রিয় ছিল। ডি নাম্বারে হচ্ছে ডাউন হচ্ছে ভার্ব, ডাউন দিয়েই বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ভার্ব। আচ্ছা, এবার 2 নম্বর কোয়েশনটা একটু দেখেন তো, এটা কি হয়? 2 নম্বর যেটা আছে সেটা কি হয় দেখুন তো একটু। হুইচ অন ইজ অ্যান অ্যাডজেক্টিভ? কোনটা অ্যাডজেক্টিভ? গুড। 2 নম্বর অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে হেলদি। 3 নম্বর কোনটা নাউন? হুইচ অন ইজ নাউন? 3 নম্বর হুইচ অন ইজ নাউন, এটা বলেন দেখি কোনটা নাউন? তিন নাম্বার হচ্ছে কোনটা? নাউন। 3 নাম্বার উত্তর কি করছে দেখি তো? 3 নাম্বার উত্তর কি করছে? এই হুইচ অন ইজ নাউন, অনামিকা, এটা কি করে বুঝলাম না। এটা করলো হুইচ অন ইজ নাউন। ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্টি হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা উত্তর এত ভুল হওয়ার কারণ কি? তিনে বি বলছে, শর্মা, স্বর্ণা শর্মা, ওকে ফাইন, বি বলছে। এখানে আমেনা বলছে ডি বিউটিফুল, আর জলকাপ বলছে এ। ব্যাড কখনো নাউন হয়? ব্যাড তো অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করে উত্তর করবো আমরা। 4 নাম্বার, হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ভার্ব অ্যান্ড নাউন? কোনটা ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার করা যায়? 4 নাম্বার একটু খেয়াল করি, কোনটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়?
চারে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্যান বি বোথ ইউজ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন। লেকচার নাকি ক্যারি কোনটা হবে? আমরা প্রথম কথা হচ্ছে রেদার না আর বেটারও না, এই দুইটা না। প্রথম খেয়াল করেন এখানে বলছে ইউজ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, ভার্ব এবং নাউন। যদি আমরা লেকচারের কথা বলি, লেকচার মানে কি? লেকচার বলতে আমরা কি বুঝি? লেকচার মানে হচ্ছে কথা বলা, আর সেটা হচ্ছে নাউন। লেকচার প্রথমত নাউন, তারপর ভার্ব। বাট কেরি প্রথমত ভার্ব, দ্বিতীয়ত নাউন। আমরা আজকে এই জায়গায় থেমে যাব। আপনাদের একটা ইউটিউবে বিগত সালের প্রশ্ন সমাধানের ভিডিও আমি দিয়ে দেব, ইনশাল্লাহ সেখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।